মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং এই রোদের মধ্যেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কঠোর অনুশীলনে ব্যস্ত। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বাংলাদেশের পুরো স্কোয়াড মিলে একত্রে প্র্যাকটিস করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন এবং সবাই কিন্তু আজকের এই অনুশীলনে চলে এসেছেন। মুস্তাফিজুর রহমান তিনি লাহোর কালান্ডার্সের হয়ে খেলেছেন এবং নিউজিল্যান্ড সিরিজে আবারও ব্যাক করবেন, কিন্তু তাকে দেখা গিয়েছে অনুশীলনে নাহিদ রানা ছিলেন, শরীফুল ইসলাম ছিলেন, যারা কিনা পেশোয়ার জালমির হয়ে গত পরশুই শেষ ম্যাচটা খেলে ব্যাক করেছেন। তাছাড়া কিন্তু বাংলাদেশের বেশ কিছু তানজিদ হাসান তামিম, যিনি কিনা পেশোয়ারের হয়ে একটা ম্যাচের সুযোগ না পেলেও তাকেও কিন্তু আজকের এই অনুশীলনে দেখা গেছে। তাছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সহ বাংলাদেশের নির্ভরযোগ্য সব ব্যাটার কিংবা বোলার সবাইকে নিয়ে কোচ সিমন্স খুব একটা বেশ ভালো একটা অনুশীলন সেশন ছাড়ছেন। তার আগে প্রেস কনফারেন্সে মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের কোচ এবং বাংলাদেশের কোচ দুজনই। নিউজিল্যান্ডের কোচকে যখন জিজ্ঞেস করা হয়, প্রতিবারই আসলে মিরপুরে যখন খেলা হয় তখন একটা কমন কোয়েশ্চেন থেকেই যায় যে পিচ আসলে কেমন হবে, এবং আজকেও যথারীতি সেই পিচ নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেখানে যখন নিউজিল্যান্ডের কোচকে জিজ্ঞেস করা হয় যে কেমন পিচ হবে এবং তারা কতটা প্রিপেয়ার, তখন তিনি বলেন যে স্পিন হোক কিংবা পেস, নিউজিল্যান্ড টিম কিন্তু পুরোপুরি প্রস্তুত বাংলাদেশকে ফেস করার জন্য, এবং তারা স্পিন পেস দুটা কন্ডিশন নিয়ে কীভাবে মানিয়ে নিতে হবে সেটার জন্য আর কি প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তার ভাষ্য মতে বাংলাদেশে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি স্পিন ফ্রেন্ডলি পিচে খেলা হয়েছে এবং পাকিস্তানের এগেনস্টে পেস বোলিং সহায়ক পিচে খেলা হয়েছে, সেই ধারাবাহিকতায় তারা দুই ধরনের পিচে খেলতে অভ্যস্ত, এবং তিনি মনে করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদেরকে আসলে দিন শেষে সকল কন্ডিশনে সকল পিচেই মানিয়ে নিতে হয় এবং যথারীতি তারা সেভাবে প্রস্তুতিটা নিচ্ছে, এবং তিনি আশাবাদী বাংলাদেশকে তারা হারিয়ে একটা বেটার সিরিজ খেলবে। এবং তারা আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে যে ওরা যে লেভেলের প্লেয়ারদের এনেছেন তারা হয়তো তাদের প্রথম সারির দলের প্লেয়ার না। আসলে দিন শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম সারির দল দ্বিতীয় সারির দল বলে কিছুই হয় না। তাদের মেইন যে টিমটা যারা নর্মালি সেনা কন্ডিশনে খেলে থাকে তাদেরকে না পাঠিয়ে তারা সাবকন্টিনেন্টের পিচে সাবকন্টিনেন্টের কন্ডিশনের যারা বেস্ট আউটপুট দিতে পারবেন এমন সব প্লেয়ারদেরকে পাঠিয়েছেন, এবং নিউজিল্যান্ড অবশ্যই চাইবে বাংলাদেশকে এই সিরিজটা হারাতেই। 2023 সালে শেষবার বাংলাদেশ নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে খেলতে এসেছিল এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে 2-0 ব্যবধানে তারা সিরিজটা জিতে নেয়। একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সেই টুর্নামেন্টে ছিল আসলে নাটকীয়তায় ভরপুর, এবং সেখানে আসলে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়। অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, কিন্তু তামিম ইকবাল সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত যেতে পারেনি। সেই তামিমই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের বিসিবির প্রধান হিসেবে আছেন, অ্যাডহক কমিটির প্রধান, অর্থাৎ বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল। এবং সেই তামিম ইকবালের নেতৃত্বে এই প্রথমবার বাংলাদেশ কোনো সিরিজ খেলতে নামবে। ইতিমধ্যেই প্রথম 2 ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং অপরিবর্তিত স্কোয়াড নিয়ে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে খেলবে। পাকিস্তানের অ্যাগেনস্টে 2-1 ব্যবধানে একটা সিরিজ জয়ের মুহূর্ত রয়েছে, এবং সামনের যত সিরিজে আছে সব কয়টা কিন্তু বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু সামনের বছরে রয়েছে বিশ্বকাপ। সো বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি। সো আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের সেরা 9-এর মধ্যে থাকতে হবে, এবং বাংলাদেশ কিন্তু সেই জায়গাটা থাকতে হলে প্রত্যেকটা সিরিজকেই সমান গুরুত্ব হিসেবে দেখতে হবে। এবং নিউজিল্যান্ড অত্যন্ত একটি শক্তিশালী টিম, ওয়ার্ল্ডে ডোমিনেট করে থাকে, তো তাদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, যেটা আসলে বাংলাদেশের কোচের কণ্ঠেও স্পষ্টভাবেই শোনা গেছে। তাছাড়া নিউজিল্যান্ডের কোচকে যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তারা কিভাবে ভাবছে বাংলাদেশের পেসারদের নিয়ে এবং বাংলাদেশ স্পিনারদের নিয়ে, তখন কিন্তু সে বলে যে নাহিদ রানার মতো একজন পেসার বাংলাদেশে থাকাটা অবশ্যই তাদের জন্য খানিকটা চাপের, কারণ নাহিদ রানা যে কোনো কিছু করতে পারেন তার নিজের দিনে, যেটা তিনি পিএসএলও নিজেকে প্রুভ করেছেন। তাছাড়া এই যে গত সিরিজেও কিন্তু নাহিদ রানা দুর্দান্ত পারফরমেন্স করেছে পাকিস্তানের অ্যাগেনস্টে। তাছাড়া যদি বাংলাদেশের কোচ সিমন্সকে যদি প্রশ্ন করা হয় এবং সেখানে তিনি বলেন যে এই যে বোর্ড পরিবর্তন হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের পর তামিম ইকবালের আসা, এটা নিয়ে মোটেও প্রভাব ফেলেনি তার কোচিংয়ে কিংবা তার দলের মধ্যে। তাছাড়া তিনি এই কথাটা খুব স্পষ্টভাবে বলেন বাংলাদেশ টিমের কাছে কিন্তু খুব একটা সময় হাতে ছিল না, তবুও তারা খুব ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছে। হয়তো আর একটু সময় পেলে একটা বেটার আউটপুটটা দেওয়া যেত, তবে বাংলাদেশের গোটা দলই প্রস্তুত এবং প্রত্যেকটা প্লেয়ারই খুবই মনোযোগ সহকারে প্র্যাকটিসেস করছে এবং সবাই নিজেদের বেস্টটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
এই আশা করা যায় আগামী পরশুদিন বাংলাদেশ টিম বেটার একটা আউটকাম দিবে এবং মিরপুর শেরে বাংলা থেকে বাংলাদেশ আর একটা জয়ের মাধ্যমেই শুরু করবে। হয়তো সিরিজটা বাংলাদেশ নিজেদের করে নিতেই চাইবে। 2010 কিংবা 2013 সালে যদি আমরা ব্যাক করি, সেখানে নিউজিল্যান্ডকে কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার, ধবল ধোলাই করার আসলে সুখস্মৃতি রয়েছে। ভয়েস অফ বাংলাদেশ খ্যাত আতার আলী খান, যিনি কিনা এবার অ্যাডহক কমিটিতে রয়েছেন, সেই আতার আলী খান কিন্তু ঘোষণা করেছিলেন যে ধবল ধোলাইকে ঘোষণা করেছিলেন বাংলা ওয়াশ নামে। দেখা যাক বাংলাদেশ আবার সেই বাংলা ওয়াশের সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারবে কিনা। 2023 সালের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও 2021 সালের টি-20 সিরিজে কিন্তু বাংলাদেশ 3-2 ব্যবধানে জিতেছিল। এখন বাংলাদেশের জন্য অনেকটা চ্যালেঞ্জিং, নিউজিল্যান্ডের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জিং, যেহেতু নতুন কন্ডিশন। সাবকন্টিনেন্টে দেখা যায় যে সিনিয়র দলগুলো একটু অনেকটা ডিফিকাল্টিস, অনেকটা চ্যালেঞ্জের ফেস করে থাকে। তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিউজিল্যান্ড কতটা ভালো করে, আর বাংলাদেশ আরও একটা সিরিজ উপহার দিতে পারে কিনা ভক্ত সমর্থকদের, সেটা এখন দেখার বিষয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।